আবারও এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। মুর্শিদাবাদে বিএলওর মৃত্যু, দক্ষিণ 24 পরগনায় মৃত্যু এক বৃদ্ধার। মুর্শিদাবাদের হরিহরপাড়ার শ্রীপুর, এখানকার বাসিন্দা বছর 55 মায়া মুখোপাধ্যায় শ্রীপুরের 251 নম্বর বুথের বিএলওর দায়িত্বে ছিলেন। শুক্রবার সকালে বাড়িতেই তাঁর মৃত্যু হয়। মায়া মুখোপাধ্যায়ের বুথে ভোটার প্রায় 1,500। তার পরিবারের দাবি, বেশিরভাগ ভোটারকেই শুনানিতে ডাকা হয়েছে। তাদের নাম ভোটার তালিকায় থাকবে কিনা এই নিয়ে আতঙ্কে ছিলেন বিএলও। এর জেরেই শুক্রবার সকালে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় বলে দাবি। ভয় কাজ করতো, প্রচন্ড চাপে যে কি হবে মানুষের নাম বাদ গেলে কি করবে, প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। তারপরে বহরমপুর মেডিকেল কলেজে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। টেনশন ছিল যে অনেক হিয়ারিং এসছে, এবার এগুলো কি হবে, তখন নাম বাদ গেলে বাড়িতে তখন সে ঝামেলা করবে যে তোমরাই করেছো, এরকম একটা চিন্তা ভাবনা ভয় সবসময় মনের ভিতরে ছিল। এইভাবেই হঠাৎ করে 4:30টার সময় মারা গেছে। দক্ষিণ 24 পরগনার কুলপির বাসিন্দা আসমা বিবি। বৃহস্পতিবার রাতে বছর 70-এর এই বৃদ্ধার মৃত্যু হয়। পরিবারের দাবি, 28শে জানুয়ারি তিনি এসআইআর শুনানির নোটিশ পান। সেদিনই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। 31শে জানুয়ারি তাঁর হয়ে শুনানিতে যান পরিবারের এক সদস্য। বুধবার হাসপাতাল থেকে বাড়ি ফেরেন বৃদ্ধা, কিন্তু এসআইআর আতঙ্ক কাটেনি, যার জেরে বৃহস্পতিবার হার্ট অ্যাটাকে মৃত্যু হয় বলে দাবি। ওনার নামে এসআইআর এর কাগজ আছে, একটা আসমা বিবি আর একটা এসেছিল আসমা সর্দার। উনি এই নিয়ে খুব মানসিক চাপে পড়েছিল যে আমি এই বৃদ্ধ বয়স, ধর আমার 70 বছর বয়স, আমি পেনশনই পাবো না আমার এখান থেকে বাংলাদেশ করবে, এই নিয়ে উনি একটা মানসিক চাপে পড়েছিল। তারপরে হঠাৎ ওনার স্ট্রোক ধরন এসে যায়, পরে উনি মারা যান। নিউজ 18 বাংলা। মৃত স্ত্রী ছেলেকে মর্গে রেখে শুনানিতে। মালদার ইয়াসিন আনসারির স্ত্রী এবং ছেলের মৃত্যু। পথ দুর্ঘটনায় মৃত্যু হয় গাজলের বাসিন্দার স্ত্রী এবং ছেলের। ইয়াসিন আনসারি এবং তার স্ত্রীকে শুনানিতে তলব করা হয়েছিল। শুনানি কেন্দ্রে আসার সময় দুর্ঘটনায় স্ত্রী এবং ছেলের মৃত্যু হয়। মালদা মেডিকেলের মর্গে দুজনের দেহ রেখেই শুনানিতে আসেন আনসারি। আজকে হিয়ারিংয়ে উপস্থিত হওয়ার জন্য কালকে বের হয়েছিল টোটো থেকে। রাস্তার মধ্যে টোটো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তার অন দ্য স্পট ডেথ হয়ে যায় এবং ওর কোলে একটা বাচ্চা ছিল, ছোট বাচ্চা। তার কিছুটা শ্বাস চলছিল, কিন্তু ওকে হসপিটালে নিয়ে আসা হয়। হসপিটালে নিয়ে আসার কিছুক্ষণের পরেই ও মারা যায়, মা ছেলে দুজনেই মারা যায়। হিয়ারিংয়ের জন্য আসছিলেন? হ্যাঁ, হিয়ারিংয়ের জন্য আসছিলেন। টোটোর নিয়ন্ত্রণ হারিয়েছিল ফার্স্টে, তারপরে ওটা লরিতে হালকা টাচ হয়, তারপরে পাল্টে খেয়ে যায়। কি ভাবছেন এই আজকে হিয়ারিংটা যদি না থাকতো, না আসতাম না, তাহলে এই দুর্ঘটনা হতো না। এর জন্য কাকে দায়ী মনে করছেন আপনি? যিনারা করছেন এই কাজটা তাদের দায়ী। আরো 5 লক্ষ নাম বাদ। এসআইআর শুনানিতে অনুপস্থিত প্রায় 5 লক্ষ ভোটার। নোটিশ দিলেও শুনানিতে গড়হাজির 5 লক্ষ ভোটার। লজিক্যাল ডিসক্রিপেন্সি, আনম্যাপড মিলিয়ে 5 লক্ষ ভোটার। সেক্ষেত্রে 5 লক্ষ নাম বাদ যাচ্ছে বলেই মনে করছে কমিশন। সংখ্যাটা আরো বাড়তে পারে বলে মত কমিশনের। চলতি মাসেই রাজ্যে ফুল বেঞ্চ। এ মাসেই রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যের শীর্ষ কর্তারা। পুলিশকে প্রস্তুত থাকতে নির্দেশ ভারপ্রাপ্ত ডিজি। এসপি কমিশনারদের সঙ্গে বৈঠকে নির্দেশ পীযূষ পাণ্ডে। ভোট নিয়ে হোমওয়ার্ক করার নির্দেশ ডিজির। চলতি মাসেই রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে এই মাসেই আসার সম্ভাবনা। কমিশন সূত্রে এই খবর পাওয়া যাচ্ছে। মুখ্য সচিবকে ফের চিঠি কমিশনের। বিএলও, ইআরও, এইআরওদের অবিলম্বে টাকা দিতে চিঠি। আগেও টাকা দেওয়ার কথা বলা হলেও পদক্ষেপ করেনি রাজ্য। সিএসকে ফের চিঠি দিয়ে নির্দেশিকার কথা মনে করালো কমিশন। মুখ্য সচিবকে ফের চিঠি কমিশনের। বিএলও, ইআরও, এইআরওদের অবিলম্বে টাকা দিতে চিঠি।
আগেও টাকা দেওয়ার কথা বলা হলেও পদক্ষেপ করেনি রাজ্য। সিএসকে ফের চিঠি দিয়ে নির্দেশিকার কথা মনে করালো কমিশন। এসআইআর শুনানির সময় বাড়বে। বাংলার এসআইআরে আজই হিয়ারিংয়ের শেষ দিন, কিন্তু এখনও অনেক জায়গায় শেষ হয়নি শুনানি। এসআইআর হিয়ারিংয়ের সময় বাড়ানোর আর্জি, সিইও দফতরে আর্জি, জেলা শাসকদের একাংশের বিধানসভা ভিত্তিক তালিকা খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত। 2-3 দিন শুনানির সময় বাড়তে পারে। কমিশন কি সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে বাংলা। নরেন্দ্রপুরের নাজিরাবাদে জলাজমি ভরাট, অভিযুক্ত মন্ডল ব্রাদার্স। 2 ভাইয়ের বিরুদ্ধে একাধিকবার এফআইআর হয়েছে, অভিযোগ তবুও কোনো পদক্ষেপ করা হয়নি। এই 2 জমি হাঙরের ডেরায় এবার নিউজ 18 বাংলা। অসীমবাবু আছেন? অসীমবাবু আছেন? হ্যালো, হ্যাঁ অসীমবাবু, আমি নিউজ 18 বাংলা থেকে ইরন বলছিলাম। হ্যাঁ, আমি অসীম না। আপনার নাম্বার তো The number you are calling is switched off. Please call again later. এটা নরেন্দ্রপুরের নাজিরাবাদে প্রমোটার অসীম মণ্ডলের বাড়ি। এখান থেকে মিনিট 7 দূরত্বে 2টি গোডাউনে আগুন লেগেছিল 25শে জানুয়ারি গভীর রাতে। সেই আগুন নিভে গিয়েছে, কিন্তু জ্বলছে একাধিক ইস্যু। তার মধ্যে অন্যতম জলাজমি ভরাট করে দেদার বেআইনি নির্মাণ। আর এর নেপথ্যে একটি নাম বারবার উঠে এসেছে, অসীম মণ্ডল। তার বিরুদ্ধে জলাভূমি ভরাট করে একের পর এক বেআইনি নির্মাণের অভিযোগ। অসীম মণ্ডল আছে, লোকাল প্রমোটার। উনি বেশি প্রত্যেকটা গোডাউনের পিছনে ওনার হাত আছে। অসীম মণ্ডল স্থানীয় প্রমোটার, তার ব্যবসায় রয়েছেন ভাই পবন মণ্ডল। এই দুজনের বিরুদ্ধে জলাজমি বুঝিয়ে বেআইনি নির্মাণের অভিযোগ। নাজিরাবাদে জলাজমি বুঝিয়ে তৈরি হওয়া 14 থেকে 15টি গোডাউন অসীম মণ্ডলের বলে দাবি। অসীম এবং পবন 2 ভাই। 2 ভাইয়ের নামেই একাধিকবার এফআইআর হয়েছে, অভিযোগ তবুও কোনো পদক্ষেপ করা হয়নি। অসীম মণ্ডল আছে, লোকাল প্রমোটার। উনি বেশি প্রত্যেকটা গোডাউনের পিছনে ওনার হাত আছে। নাম দিয়ে কমপ্লেন করা আছে। থানা পুলিশ কিছু ব্যবস্থা নেয় না? থানা তো খুদ সেখানে দাঁড়িয়ে থাকে। থানা গার্ড দিয়ে কাজ হচ্ছে, তাহলে আর প্রোটেকশনটা দেবে কি? বিস্ফোরক অভিযোগ করছেন কি? একদম যা দেখছি তাই বলছি, কোনো অ্যাকশন নেই। আমার জমিগুলো নিয়ে নিল। আর আপনার জমি নিয়ে নিয়েছে? যে জলাভূমিগুলো ভরাট হয় যখন দেখেন, প্রশাসন কি করে? প্রশাসন কি, যখন গাড়ি আসে মাল ফেলে চলে যায়। ভরাট তো হয় দিনের বেলায়, রাত্রে হয়। পুলিশ কিছু বলে না? কি বলবে, তাদের টাকা পয়সা খাই বন্ধ করে দিয়েছে। এই জমি হাঙরদের ডেরায় নিউজ 18 বাংলা। প্রায় 3 কাঠা জমির উপরে প্রমোটার অসীম মণ্ডলের পেল্লায় বাড়ি। পাশেই ভাই পবন মণ্ডলের বাড়ি। অসীমের বাড়ির বাইরে থেকে ডাকাডাকি করেন নিউজ 18 বাংলার প্রতিনিধি, কিন্তু কেউ বেরিয়ে আসেননি। ঘরের ভিতর থেকে এক মহিলা সাড়া দেন, বলেন অসীম মণ্ডল বাড়ি নেই। অসীমবাবু আছেন? অসীমবাবু আছেন? হ্যাঁ দিদি, কখন আসবেন একটু বলে যাবে? এখন বাড়িতে নেই। এরপর অসীম মণ্ডলকে ফোন করা হয়। যেই শুনলেন নিউজ 18 বাংলা, অমনি ফোন সুইচড অফ। হ্যালো, হ্যাঁ অসীমবাবু, আমি নিউজ 18 বাংলা থেকে ইরন বলছিলাম। হ্যাঁ, আমি অসীম না। আপনার নাম্বার তো The number you are calling is switched off. Please call again later.
যে নম্বরে আপনি কল করছেন সেটি সুইচড অফ আছে, দয়া করে পুনরায় চেষ্টা করুন। পূর্ব কলকাতার জলাভূমি বুঝিয়ে দেদার বেআইনি নির্মাণ। বারবার অভিযোগের আঙুল উঠেছে এই অসীম মণ্ডল এবং তার ভাইয়ের বিরুদ্ধে। অসীম মণ্ডল নাকি 14-15টা গোডাউনের মালিক এখানে। না, গোডাউন মানে কতগুলো তা জানিনি। শুনুন, কেউ না কেউ কিছু একটা কাটি করছে যে এই বোধহয় ওকে অ্যারেস্ট করবে, ওকে বোধহয় ধরে নিয়ে যাবে, এরকম একটা প্ল্যানিং। ভয় পেয়েছেন উনি? হ্যাঁ, ভয় পাবেই তো। আপনি মেনে নিচ্ছেন যে আপনার দাদা বা ভাই এরা যা করেছে ভুল করেছে না ঠিক করেছে? কিছু জায়গাতে ভুল হয়েছে, ভুল তো কিছু হয়েছে। বারবার এফআইআর, তবুও মণ্ডল ব্রাদার্সের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? মণ্ডল ব্রাদার্সের মাথায় কি তাহলে কোনো প্রভাবশালীর হাত? প্রশ্ন স্থানীয়দের। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা। আরজিকর হাসপাতালে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। 2 বছর আগে টালা থানায় অভিযোগ করেছিলেন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। সেই মামলাতেই এবার তার বিরুদ্ধেই জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা আলিপুর বিশেষ সিবিআই আদালতের। বিচারকের নির্দেশ, আক্তার আলীকে দ্রুত গ্রেফতার করতে হবে। আক্তার আলী আরজিকর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার। হাসপাতালে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ তুলে 2024 সালে সরব হন। হুইসেল ব্লোয়ার হিসেবে নিশানা করেন আরজিকরের তখনকার অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। টালা থানায় অভিযোগ দায়ের করেন। এবার তার বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা। আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপারের করা দুর্নীতির অভিযোগ তদন্ত করছে সিবিআই এবং ইডি। শুক্রবার আলিপুর বিশেষ সিবিআই আদালতে হয় শুনানি। সেখানেই অভিযোগকারী আক্তার আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক। এর আগে আদালতে 5 বার হাজিরা দেননি আক্তার আলী, তাই এবার তার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা। এদিন শুনানির সময় আক্তার আলীর আইনজীবী বলেন, তার মক্কেল অসুস্থ, হাইকোর্টে তার আগাম জামিনের আবেদন খারিজ হয়েছে। তিনি নার্সিংহোমের চিকিৎসাধীন, চিকিৎসক বেড রেস্টের পরামর্শ দিয়েছেন। তখন বিচারক বলেন, কি এমন হয়েছে যে নার্সিংহোমে চিকিৎসাধীন, চিকিৎসক বেড রেস্ট নিতে বলেছেন আর উনি ভর্তি হয়ে গেলেন? নার্সিংহোমকে কেন বিপদে ফেলছেন? এই সময় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আইনজীবী বলেন, আমার মক্কেল জেলবন্দি আর আক্তার আলী আদালতের নির্দেশ অমান্য করেই চলেছেন। 12 বছরের বেশি সময় ধরে দুর্নীতির সঙ্গে যুক্ত, ইচ্ছাকৃতভাবে আদালতের আদেশ অমান্য করেছেন। তখন বিচারক বলেন, এই অসুস্থতার বিষয়ে আদালত সন্তুষ্ট নয়। আক্তার আলীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হচ্ছে। যত দ্রুত সম্ভব তাকে গ্রেফতার করতে হবে। করাপশন কিছু যদি আরজি করে সেই সময় হয়ে থাকে, সেটা আক্তার আলীর নেতৃত্বেই হতো এবং সমস্ত ডকুমেন্ট আমরা দেখাচ্ছিলাম, কিন্তু সেই সময় সিবিআই সেই ডকুমেন্টগুলোর গ্রহণযোগ্যতা থাকা সত্ত্বেও কোনোভাবেই মেনে নেয়নি। কোর্ট সামন করেছিলেন, কোনোভাবেই উনি আসছিলেন না, তাই কোর্ট আজকে এই সমস্ত কিছু কনসিডার করে বলেছেন যে উইলফুলি উনি এইভাবে অ্যাভয়েড করছেন কোর্টকে এবং সমস্ত অ্যাকিউজ জেলের মধ্যে আছি তাদের বিচার ব্যবস্থাও থামিয়ে রেখেছেন উনি। আর যে সমস্ত কাগজপত্র উনি দিয়েছেন জমা, মেডিকেল ডকুমেন্ট, সেগুলো কোর্টের কাছে গ্রহণযোগ্য বা বিশ্বাসযোগ্য মনে হয়নি। এই সব কিছু কনসিডার করে উনি ওনার বিরুদ্ধে নন বেলেবল ওয়ারেন্ট ইস্যু করেছেন। 2024 আক্তার আলী দাবি করেন, সন্দীপ ঘোষের জামানাতেই আরজিকর থেকে বেওয়ারিশ দেহ বেসরকারি ল্যাবরেটরিতে বিক্রি করা হয়। উনি ডেড বডিগুলো ওয়ার্কশপের জন্য দিয়ে দিতেন, বিক্রি করে দিতেন। আনক্লেম বডি, পিএম বডি, এটা নিয়ে কমপ্লেন হয়েছিল, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন থেকে তদন্ত করেছিল। বায়োমেডিক্যাল ওয়েস্ট, যেটা সিরিঞ্জ ইউজ, স্লাইন বটল, রাবার গ্লাভস, হ্যান্ড গ্লাভস, এগুলো ইউজ, সেটাকে চ্যানেলাইজ করে কিছু বাংলাদেশি সিটিজেন এটাকে নিয়ে যাচ্ছিল এবং ওখানে গিয়ে রিসাইকেল করছিল। এদিন আলিপুর ইডির বিশেষ আদালতে আরজিকরে দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করে ইডি। সেই চার্জশিটে আরজিকরে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 4 জনের নাম। 68 পাতার চার্জশিট এবং তার সঙ্গে 2000 পাতার নথি আদালতে জমা দিয়েছে ইডি। অমিত সরকার, নিউজ 18 বাংলা।